তুরস্কের ইস্তাম্বুল শহরে এখন বেশ ঠান্ডা, আর এই ঠান্ডা প্রায় এপ্রিল মাস পেরিয়ে যাবে। সেই ঠান্ডা কাচের জানলার কাঁচ ভেদ করে ঢুকে পড়েছে মার্সেলোর অভিজাত অ্যাপার্টমেন্টের ভেতরেও। বিশাল লিভিং স্পেসের মাঝখানে রাখা ধূসর সোফায় বসে আছে মার্সেলো, অবসন্ন, বিধ্বস্ত। তার চোখে মুখে এখন আর সেই আগের দম্ভ নেই, বরং জমাট বেঁধে আছে তিক্ততা আর হাড়ের দাগ। সবকিছু যেন তার হাতছাড়া হয়ে গেছে। বাকি আছে শুধু এই অ্যাপার্টমেন্ট আর নিঃশব্দ কিছু ব্যাংক ব্যালেন্স। সামনে দাঁড়িয়ে আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুকা আর বডিগার্ড, দুজনেই মাথা নিচু করে, যেন ঝড়ের আগে নিস্তব্ধতা টের পাচ্ছে। মার্সেলো গম্ভীর শীতল কণ্ঠে বলল, লুকা, এটা কোনো ইয়ার্কির সময় না। একদিনের মধ্যে আমাকে এখানে ডেকে আনার মানে কি? লুকার গলা শুকিয়ে আসছে। ঠান্ডা আবহাওয়ার মাঝেও তার কপালে ঘাম জমেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, ওই মিসেস মার্টিনের 3,000 কোটির প্রজেক্ট আমরা যেটাতে সাইন করেছিলাম সেটা আমাদের হাতের বাইরে চলে গেছে। মিসেস মার্টিনের শেয়ার 2% নেমে এসেছে, আর আমাদের শেয়ারও ডাউন। তাই প্রজেক্টটা... কথা শেষ হওয়ার আগেই মার্সেলো যেন বিস্ফোরিত হলো। সে হঠাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। কি বলছো তুমি লুকা? মজা করছো? লুকা মাথা নাড়ালো। স্যার, ইটস সিরিয়াস। মুহূর্তে যেন মার্সেলের শরীরের রক্ত সরে গেল। এক হাত কোমরে রেখে আর এক হাত চুলের ভেতর গুজে সে হাঁপাতে লাগলো। না না, এটা হতে পারে না। এই প্রজেক্ট আমার হাতে আসতেই হবে। তুমি জানো এটা শুধু আমার না। তার কণ্ঠ হঠাৎ করেই ক্রোধে ভারী হয়ে উঠল। সব শেষ করে দিল, সব শেষ। ওই কায়ান দেমির আরসালান, কিন্তু আমি ছাড়বো না। সব কিছু আমি ওসুল করব। ঠিক তখনই তার দ্বিতীয় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখেই তার ভ্রু কুঁচকে গেল। চোখে আবারও চিরচেনা ভয়ের ছায়া নেমে এলো। ফোন ধরার আগে সে ঠান্ডা গলায় বলল, আউট। লুকার বডিগার্ড এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল। রুম ফাঁকা হতেই মার্সেলো ধীরে ধীরে কল রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো এক বিকৃত ভয়ঙ্কর কণ্ঠ। ইউ মাদারফাকার! বিগ বস, আই এম সরি। আমি শান্তি শান্তি পাচ্ছিলাম না। কিন্তু চিন্তা করবেন না, আমি ওকে এমন জায়গায় রেখেছি আর এত টাইট সিকি। তোর সেই টাইট সিকিউরিটিতে কায়ান দেমির আর্সেনাল ঢুকে টয়লেট করে বেরিয়ে গেছে। তুই কি ভাবিস যদি আমি জানতে পারি তুই এলিফকে কোথায় রেখেছিস, তবে কায়ান দেমির আর্সেনাল খোঁজ পাবে না? বিগ বস, কায়ান জানলেও কি আর না জানলেও কি, সে তো এডিপির আসল পরিচয় জানে না। ইউ মাদারফাকার! তুই একজন মানুষকে এত সিকিউরিটিতে রাখবি আর কায়ানের বাজ পাখির চোখ সেটা বুঝবে না? এলিফ আমার খাজানা ছিল, আর তোর জন্য আমার খাজানা হাতের নাগালের বাইরে। আমি এলিফকে চাই, শুনতে পাচ্ছিস? আমার এলিফকে চাই। কথাগুলো শুনতেই মার্সেলোর কথা হারিয়ে গেল। তার মানে কি এলিফ কায়ানের হাতে পড়ে গেল? না না, এটা হতে পারে না। আবার ওপাশ থেকে রহস্যমানব বলে উঠল, আমি চাইলে এখনই নিজের আসল রূপ নিয়ে ওই কায়ান দেমির আর্সেনালকে শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি ওকে তিলে তিলে শেষ করব। ওকে আমি মেরে ফেললেও ও সেই কষ্ট পাবে না। তোকে 2 দিন আমি সময় দিলাম, এলিফকে আমার হাতে তুলে দিবি। আর এলিফের মতো কায়ান দেমির আর্সলান এর বউয়ের ও একই অবস্থা করবি। কি করে করবি আমি জানি না। আর যদি 2 দিনের মধ্যে এই কাজ না করতে পারিস তবে আমার পালিত কুকুরগুলো তোকে ছিঁড়ে খাবে। কিন্তু বিগ বস, আপনি তো বলেছেন কায়ান দেমির আরসালান এর বউ তার দুর্বলতা নয়। কায়ান দেমিরের দুর্বলতা না হলে ও তুই এনজয় করিস, আর কায়ান দেমির আর্সলান এর দুর্বলতা হলে ওই মেয়েকে কুচি কুচি করে কেটে আমি এনজয় করব, সঙ্গে কায়ান দেমির আর্সলানকে শেষ করব যেভাবে ওর বাপকে শেষ করেছি। সো জাস্ট 2 days। বলেই ওই রহস্যমানব ফোন কেটে দিল। মার্সেলো কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ করেই উন্মাদের মতো নিজের চুল টানতে টানতে চিৎকার করে উঠল, এরিপ, তোর মুক্তি পাওয়ার সাহস কি করে হলো? হসপিটালের বেডে শুয়ে আছে আদনান সাহেব। এখন বেশ অনেকটাই সুস্থ।
এখনো ওনাকে জানানো হয়নি রিদিয়াদের বিয়ের ব্যাপারে। ওনার বেডের পাশে দাঁড়িয়ে আছে রিদিয়া, জিনিয়া, মাহিয়া, জারিয়া, খুশবু, নীল, জাহানারা বেগম এবং নিশাত বেগম। একের পর এক সবাই আদনান সাহেবকে জড়িয়ে ধরে বেরিয়ে গেল, কিন্তু রিদিয়াদের পেছনে নীলও বেরিয়ে গেল। খুশবুর চোখ কুঁচকে গেল তা দেখে। করিডোর দিয়ে রিদিয়া, জিনিয়া, মাহিয়া, জারিয়া হেঁটে যাচ্ছিল। তখন পেছন থেকে নীল রিদিয়াকে ডাক দিল। রীতি শোন। সবাই দাঁড়িয়ে পড়ল। এরপর রিদিয়া পেছন ঘুরে একটু সংকোচ আর কৌতূহল নিয়ে বলে উঠল, কিছু বলবে নীল ভাই? হ্যাঁ একটু শোন। রিদিয়া মাথা নাড়িয়ে এগিয়ে গেল। নীলের সামনে দাঁড়াতেই রিদির এরকম বধূরূপ দেখে মুগ্ধতায় তাকিয়ে রইল। মনে মনে ভাবল, ইস কি মিষ্টি লাগছে। সবকিছু যদি ঠিক থাকতো তবে এই সাজ তার নামে হতো। ভাবতে ভাবতে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নীলের নিশ্চুপতা দেখে রিদিয়া বলে উঠল। নীল ভাই বলো। এরপর নীল সবকিছু উপেক্ষা করে এক ম্লান হাসি দিয়ে বলে উঠল, বউ বউ লাগছে তোকে রীতি, অনেক সুন্দর লাগছে। আমার ছোট্ট রীতি এখন কারো বউ। এই সাজ আমার জন্য হতো যদি সব ঠিক থাকতো, কিন্তু না, আমি তোর জন্য ঠিক না, তাই এই সাজও আমার জন্য না। সবকিছু ঠিক থাকলেও এই সাজ তোমার নামে হতো না নীল ভাই। আমি তোমাকে সেদিন এই কথাগুলোই বলতে এসেছিলাম, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। হয়তো বয়সের আবেগে তোমার প্রতি এক ভালো লাগা ছিল, যেমন সিনেমার হিরদের প্রতি থাকে, কিন্তু ভালোবাসা তো বুঝতাম না সেটা কি জিনিস। কিন্তু যখন এই অনুভূতিগুলোর আসল মানে বুঝতে শুরু করলাম, তখন অনুভূতির মানুষটাকেও চিনতে শুরু করেছি। নিজের জেদে অনেক ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু ওপরে একজন আছে ভুল পথে পা দেওয়ার আগেই আমার সঠিক পথ দেখানোর মানুষটাকে আমার জীবনে পুরোপুরিভাবে পাঠিয়ে দিয়েছে। তুমি যেমন আমার জন্য ঠিক ছিলে না, তেমন আমিও তোমার জন্য ঠিক ছিলাম না নীল ভাই। আশা করি এই নিয়ে আর কোনো কথা না বলাই শ্রেয়। রিদিয়ার কথা শুনে নীল মাথা নিচু করে রইল। কিছু মুহূর্ত পর নিজের পকেট থেকে একটা ছোট্ট জুয়েলারি বক্স বের করে রিদিয়ার হাত টেনে ওর হাতের মুঠোয় গুঁজে দিল। বুকে কষ্ট চেপে মুখে হাসি নিয়ে বলে উঠল, তুই ইস্তানবুল যাওয়ার পর তোর জন্য কিছু কিনেছিলাম, দেওয়ার সুযোগ আর হয়ে ওঠেনি। রিদিয়া এগুলো কেমন যেন অস্বস্তি অনুভব করছে। সে সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে বলে উঠল, আমি এটা নিতে পারবো না নীল ভাই, আমাকে ক্ষমা করুন। নীল কাতর কণ্ঠে বলে উঠল, তোর নামে কিনেছিলাম, আর এই জিনিস আমার কাছে থাকলে আমাকে তোর কথা মনে করাবে, তাই এটা তুই রাখ। রিদিয়া পড়ল দ্বিধায়। সে হতবিহ্বল হয়ে বলে উঠল, কিন্তু কোনো কিন্তু না, প্লিজ। এরপর অনেক জোরাজোরির পর রিদিয়া না পেরে নিয়েই নিল। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রিদিয়া বলে উঠল, ওকে আমার লেট হচ্ছে, আমি আসলাম নীল ভাই। নীল মাথা নাড়াতেই রিদিয়া চলে গেল। কিন্তু নীল পিছনে ঘুরতেই একজোড়া রক্তিম সবুজ চোখ ভয়ঙ্কর দৃষ্টি ছুড়ে দিল তার দিকে। নীলের মুখ ঝুলে পড়ল। এক বিরক্তি নিয়ে নীল বলে উঠল, হায়াত এখানে কি করছিস? খুশবু কোনো কথা বলল না। নীলের কবজি শক্ত করে চেপে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। নীল বিস্ময়ে বলে উঠল, হায়াত কি করছিস? এটা হসপিটাল, তোর ফান করার জায়গা না। কিন্তু কে শোনে কার কথা। হায়াত টানতে টানতে তাকে নিয়ে গেল লম্বা করিডোর দিয়ে। হায়াত সব কিছুর কিন্তু লিমিট থাকে, আর তুই লিমিট ক্রস করছিস। আচ্ছা, আমি লিমিট ক্রস করছি আর তুমি কি করছো? কেন পড়ে আছো হৃদের পেছনে? ওয়াই? নীল দুহাতে কোমরে গুজে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর জমে থাকা ঝড়কে সামলাতে সামলাতে অবশেষে গম্ভীর কিন্তু কাপা কণ্ঠে বলে উঠল, আমি পিছনে পড়িনি, আমি আড়ালে আছি, বিকজ আই লাভড হার। কথাটা শোনা মাত্র খুশবু শব্দ করে এক বিদ্রূপ হাসি দিল। সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর ভাঙচুর। আবার এক কঠিন কণ্ঠে বলে উঠল, ইউ লাভড হার, তাহলে ছাড়লে কেন? কেন যেতে দিলে? ওর ভালোর জন্য যেতে দিয়েছি, আর তাছাড়া কায়ান আমার সব পথ বন্ধ করে দিয়েছিল। তবে এই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আজ কায়ান যদি পাশে না থাকতো তবে আমাদের কোম্পানিও থাকতো না। কথাটা শুনে খুশবু আবারও হাসতে লাগলো। এ যেন এক বিদ্রূপের হাসি। এরপর নীলকে গাছের সঙ্গে লাগিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আজ যদি আমার ব্রো হেল্প না করতো, তবে তার মতন খারাপ মানুষ তো তোমার চোখে কেউ ছিল না, তাই না মিস্টার আরিয়ান খান নীল? নীলের চোখ বিস্ফোরিত হয়ে গেল। কিছুক্ষণ সে নিঃশব্দ।
কোনো উত্তর নেই, কোনো যুক্তি নেই, শুধু স্তব্ধতা। সে ধীরে ধীরে খুশবুর হাত সরিয়ে দিয়ে বলতে চাইল, আমি ওদের মাঝে যাচ্ছি না, তার মানে এই না যে আমি ওকে ভালোবাসতে। কিন্তু বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই খুশবুর হাতের চড় নীলের গালে লাল দাগ এঁকে দিল মুহূর্তেই। আর সেই আঘাত যেন শুধু গালে নয়, তার অহংকার, তার মিথ্যে আত্মসম্মান, তার সব অজুহাত ভেঙে চুরমার করে দিল। নীল হতবাক হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে রইল খুশবুর দিকে। খুশবু থরথর করে কাঁপছে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ইউ আর আ কাভার্ড আরিয়ান খান নীল। আমার প্রশ্নের উত্তর পর্যন্ত দেওয়ার ক্ষমতা নেই, আবার বলো ভালোবাসো। ভালোবাসা কি জানো তুমি? তুমি একটা স্বার্থপর। তুমি নিজের স্বার্থের জন্য রিদিকে ছেড়েছ, তোমার পরিবারের জন্য ছেড়েছ, তোমার বিজনেসের জন্য ছেড়েছ, তোমার স্বার্থের জন্য ছেড়েছ। তাহলে ভালোবাসাটা কোথায় ছিল মিস্টার আরিয়ান খান নীল? কোথায় ছিল রীতির জন্য ভালোবাসা? নীলের ধৈর্য ভেঙে গিয়েছিল অনেক আগেই। বুকের ভেতর জমে থাকা কথাগুলো আর আটকে রাখতে পারল না সে। হঠাৎ করেই বিস্ফোরণের মতো চিৎকার করে উঠল। কারণ যদি আমার পরিবার নিয়ে, আমার বিজনেস নিয়ে থ্রেট না করতো, তবে আমি রীতিকে বিয়ে। আবারও বাক্য সম্পূর্ণ করতে পারল না। সঙ্গে সঙ্গে নীলের গালের অন্য পাশেও থাপ্পড় বসে গেল। খুশবুর সবুজাব চোখ লাল হয়ে উঠল রাগে। চোখ নাক দিয়ে পানি বেরিয়ে আসছে। ঠোঁট কাঁপতে কাঁপতে বলে উঠল, আমার ব্রো তোমাকে কি বলেছিল? আনসার মি, আমার ব্রো তোমায় কি বলেছিল? তখন খুশবু আবারও চিৎকার করে বলল। নীল তখনও কিছু বলল না। খুশবু চোখ বুঝে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আনসার মি রাইট নাও। নীলের শরীর যেন ভেঙে পড়লো ধীরে ধীরে। গাছের গায়ে হেলান দিয়ে নিচে বসে পড়ল সে। কণ্ঠ ভেঙে যাচ্ছে, তবুও বলল, আমি যদি রীতিকে বিয়ে করতাম, তবে কায়ান আমার কোম্পানি ডাউন করে দিত, আর আমার পথে বসতে হতো পুরো পরিবার নিয়ে। আমার সামনে কোনো অপশন ছিল না হায়াত। আমি আমার পরিবার বাঁচাতে। নীল কথা শেষ করতে পারল না। তার আগেই খুশবু আবারও শব্দ করে ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। হাসি যেন থামছেই না। নীল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো কিছুই মাথায় ঢুকছে না। মুহূর্তেই খুশবুর হাতে থাকা ফোন ছুঁড়ে মারল। নীলের হাতে থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল। নীল চিৎকার করে বলে উঠল। কি পাগলামো হচ্ছে হায়াত? এটা আমার জরুরি ফোন ছিল। সেই মুহূর্তে খুশবু আশপাশ তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, ভালো করেছে। ফোনগুলো কাছে থাকলে তো আমি সত্যিগুলো বলতেই পারবো না, আর তাছাড়া তোমার ফোন তুমি পেয়ে যাবে। নীল কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। বেশ কিছুক্ষণ পর এক নীরব যন্ত্রণা চেপে নীলের সামনে ঝুঁকে কণ্ঠে কোমলতা নিয়ে কাতর দৃষ্টিতে বলে উঠল, মিস্টার আরিয়ান খান নীল, একবার বলেই দেখতে যে তুমি হৃদিকে চাও। একবার সাহস করে বলতে পারতে আমার পুরো পরিবার নিয়ে পথে বসিয়ে দাও কায়ান দেমির আরসালান, তবু আমি হৃদিকে চাই। একবার বলতে আরিয়ান খান নীল, জাস্ট একবার, হয়তো তোমার হৃদিকে হারাতে হতো না। কায়ান দেমির আরসালান তোমাকে ওই দিন কোনো অপশন দেয়নি। সে দেখতে চেয়েছিল তার রুহের জন্য তুমি ঠিক কত দূর যেতে পারো, কতটা দৃঢ় হয়ে পাশে দাঁড়াতে পারো, কত দূর লড়তে পারো তার জন্য। সে জানতে চেয়েছিল তুমি সত্যিই তাকে ভালোবাসো নাকি শুধু কথার আড়ালে লুকিয়ে রাখো, কিন্তু তুমি সেই জায়গায় দাঁড়াতে পারোনি। শেষের কথাগুলো যেন চিৎকার হয়ে বেরিয়ে আসলো। সে আজ যেন কোনো মতেই থামছে না। চোখের পানি মুছতে মুছতে বলল। নীলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার বুকে যেন এক অসহ্য যন্ত্রণা হলো। সে থমথমে গলায় বলে উঠল, কায়ান দেমির আরসালান তোমাকে পরীক্ষা করেছিল, আর তুমি সেই পরীক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছো মিস্টার আরিয়ান খান নীল। তুমি কিভাবে ভাবলে তোমার মতো একজন স্বার্থপরের হাতে আমার ভাই তার রুহুকে তুলে দেবে? 3 বছর ধরে নিঃশব্দে পাগলের মতো ভালোবেসে এসেছে যেই মেয়েকে, সে কিভাবে তার সেই ভালোবাসাকে তোমার মতো এক ভিতুর হাতে সঁপে দেবে? তবু শুধুমাত্র হৃদির ভালো থাকার জন্য, তার সেফটির জন্য। শেষ পর্যন্ত সে ভেবেছিল হয়তো তোমার কাছেই হৃদি ভালো থাকবে। কিন্তু জানো, এই সিদ্ধান্ত নিতে গিয়ে নিজের বুকের ভেতর সে যেন হাজারটা ছুরির আঘাতের মতো যন্ত্রণা একসাথে বসিয়েছিল। খুব চেয়েছিল জানো নিজের অন্ধকার জগৎ থেকে দূরে রাখতে হৃদিকে, কিন্তু শেষ পর্যন্ত পারল না। নিজের থেকে দূরে রাখতে পারল না। পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো। তুমি ভালোবাসো বলেছিলে না?
ভালো কী করে বাঁচতে হয় যদি জানতে, তবে আমি আমার ব্রো কায়ান দেবীর আর্সলানকে আঙুল দিয়ে দেখিয়ে দেব। 3 বছর ধরে মানে? খুশবু এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওখান থেকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ানোর সময় বলে উঠল, বেশি কিছু বলতে পারবো না, শুধু এটুকু মনে রাখবে, তোমার জায়গায় যদি আমার ব্রো থাকতো তবে তার যে কোনো কিছুর বিনিময়ে রুহুকেই লাগতো, ঠিক এখনের মতো। খুশবু আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল ওখান থেকে। আর নীল, সে বসে রইল নিজের ভাঙা পৃথিবীর ধ্বংসস্তূপের মাঝে। উচ্চ অট্টালিকার সে প্রশস্ত কাচ ঘেরা জানলার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রিদিয়া। তার দৃষ্টি বাইরে, কিন্তু মন অনেক দূরে। দিনের পর দিন, মুহূর্তের পর মুহূর্ত এই মানুষটার জন্য সে নিজেকে হারিয়ে ফেলছে। যতটা দূরে থাকার চেষ্টা করছে, ঠিক ততটাই অদৃশ্য এক টান তাকে টেনে আনছে। এড়িয়ে যেতে চায়, নিজেকে শক্ত রাখতে চায়, কিন্তু পারে না। ভালোবাসার এই গভীরতা, এই অস্বীকার করা না পারার অনুভূতি তাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। ঠিক সেই সময় পেছন থেকে ভেসে এলো এক ভারী গম্ভীর কণ্ঠ। বেবি, তোমার ব্যাগ কোথায়? হৃদয় হতভম্ব হয়ে গেল, ধীরে ধীরে পেছন ঘুরল। চোখ মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করতে করতে কাপা কণ্ঠে বলে উঠল, কোন ব্যাগ? হৃদিয়ার সেই ছলছল চোখটা গায়নের চোখ এড়ালো না। এক মুহূর্তে যেন তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে এক পা এগিয়ে গেল, হৃদয়ের খুব কাছে এসে ঝুঁকে ভারী গম্ভীর কণ্ঠে বলল, চোখে জল কেন? হৃদয় তার দিকে তাকালো, চোখে কষ্ট আর রাগ মিশে আছে। তারপর কোনো কথা না বলে পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু কায়ান তো ছাড়ার মানুষ নয়। মুহূর্তেই তার হাতটা ধরে টেনে থামিয়ে দিল। কিছু জিজ্ঞেস করেছি তো, চোখে জল কেন? হৃদয় হাত ছাড়িয়ে কায়ানের কথায় কোনো জবাব না দিয়ে নিজের ভেতরে জমে থাকা অভিমানটা নিজে থেকেই বেরিয়ে এলো। আমার পার্সোনাল ব্যাপারে আপনার আর মাথা ঘামাতে হবে না, না তো দুনিয়ার সামনে বেস্ট হাজবেন্ডের রূপ দেখাতে হবে। কথাগুলো যেন সরাসরি গিয়ে আঘাত করলো কায়ানের বুকের ভেতর। কায়ানের বুঝতে বাকি রইল না হৃদিয়ার মন কেন খারাপ। কায়ান এক দীর্ঘ শ্বাস ছাড়লো, এবার একটানে হৃদিয়াকে নিজের কাছে টেনে নিল। হৃদিয়া নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল, ছাড়েন আমাকে, মুহূর্তেই তো দূরে ঠেলে দেবেন। কায়ান হৃদিয়ার মেয়েধীন কোমর জড়িয়ে ধরল। তার মেয়েধীন কোমরটা শক্ত করে জড়িয়ে ধরল সে। নিজের ভেতরে সবকিছু চেপে রেখে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, তোকে স্বাধীনতা দিতে চেয়েছিলাম, তুই নিজ পায়ে ঠেলে দিয়েছিস। আমি তোকে ভালোবেসে তোর জন্য বিয়ে করেছি? না, একদম না। কিন্তু তার মানে এই না যে তোর যা ইচ্ছে তুই তাই করবি। আর বিবি তুই, সো আমাকে শেখাতে হবে না আমি কি করব। কথাগুলো শুনে হৃদিয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ এগুলো তাকে বলতে গেলে রোজই শুনতে হয়। সে সরে যেতে চাইল, কিন্তু কায়ান ছাড়ল না। কোমরে হাতখানা আরো দৃঢ় হয়ে উঠল। কায়ান হৃদিয়ার কানের কাছে মুখ নিয়ে নিম্ন স্বরে ফিসফিস করে বলে উঠল, এই চোখে জল ঝরলে তোর নিচের কারোর শরীর থেকে রক্ত ঝরবে। কথাটা শোনা মাত্রই হৃদিয়া হতবাক হয়ে চোখ বড় বড় করে ফেলল। সে থমথমে গলায় বলে উঠল, মানে কি রক্ত ঝরবে? মানে কার রক্ত ঝরাবেন আপনি? কায়ান হৃদিয়ার কানের কাছ থেকে মুখ সরিয়ে চোখে চোখ রেখে বলে উঠল, তোকে এই পৃথিবীতে যে নিঃস্বার্থভাবে সব থেকে বেশি ভালোবাসে তার রক্ত ঝরবে। হৃদয়ের হাত জোড়া কায়ানের বুকে। কায়ানের হৃদস্পন্দনের প্রতিটি শব্দ হৃদয় অনুভব করছে, আর এই অনুভূতি যেন হৃদয়কে পাগল করে দিচ্ছে। সে বিশ্বাস করে এই মানুষটা তাকে ভালোবাসে, কিন্তু এই মানুষটার সত্যি হলো সে তাকে ভালোবাসে না। ইস্তাম্বুল বসে যা ছিল সব ছলনা ছিল। কত মেয়ের সঙ্গে এই ছলনা করেছে, কিন্তু এখন এই সব ভাবলেই তার বুক ছিন্ন ভিন্ন হয়ে যায়। রাগে শরীর কাঁপতে থাকে। রাগে ঠোঁট কাঁপতে কাঁপতে সে বলে উঠল, নিজে তো ভালোবাসেন না, তবে কেউ যদি ভালোবাসে সেটাও আপনার সহ্য হবে না, তাই না? আপনি তো চান না আমায় কেউ এক ফোঁটাও ভালোবাসুক। চিন্তা করবেন না, সেরকম ভালো কেউ আমায় বাসে না। বাবা ছোটবেলায় মুখ দেখতে চাইতো না, আম্মু এখন দেখতে চায় না। হয়তো নানাইয়ের ভালোবাসা অধিক, কিন্তু আমি আর চোখের জল ফেলবো না, তাই আমার নানাইকে কিছু করবে না। এই বোকামে জানেও না কায়ান নিজের শরীরে রক্ত ঝরানোর কথা বলছে। এরপর কায়ান এক কাতর ভরা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই প্রসঙ্গে এড়িয়ে বলে উঠল, তোর ব্যাগটা কোথায়? কোন ব্যাগের কথা বলছেন?
অফিস রুমে বসে যখন সে হাসপাতালে কিছু ফুটেজ দেখছিল, সেই ফুটেজগুলো সেখানেই দেখেছে নীল হৃদের হাত ধরে আছে, তাকে কিছু দিচ্ছে। সেই মুহূর্তে তার ভেতরের প্রতিটা স্নায়ু যেন ছিঁড়ে যাচ্ছিল রাগে। বুকের ভেতর আগুন জ্বলছিল, শিরায় শিরায় হিংস্র এক অস্ত্রতা ছুটে বেড়াচ্ছিল, এতটাই যে নিজেকে থামাতে না পেরে হুমকির সুরে ফোন করে ফেলেছিল নীলকে, ডেকে পাঠিয়েছে নিজের পেন্ট হাউসে। হৃদয়ের শরীরের শাড়ির ভাঁজের ফাঁকে উন্মুক্ত কোমরে কায়ানের হাতের স্পর্শ দৃঢ়ভাবে বিচরণ করছে। এরপর কায়ান হৃদয়ের চিবুক স্পর্শ করে ভারী অথচ ঠান্ডা কণ্ঠে বলে উঠল, যে ব্যাগে তোকে ভালোবাসা মানুষের দেওয়া কিছু ভালোবাসা ঘোরাফেরা করছে। আপনি কি করে জানলেন? কেন জানানোর ইচ্ছে ছিল না, তবে ম্যাম আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কে, তাই সব ব্লেম কোয়েশ্চেন করার কোনো মানেই নেই, রাইট? এরপর হৃদয়ের হাতের কবজি নিজের আঙুলের মুঠোয় নিয়ে ভারী কণ্ঠে বলল, শাওয়ার নিয়েছিস ভার্সিটি থেকে এসে? হৃদয় বিস্ময়ে তাকিয়ে জবাব দিল। হ্যাঁ, কেন? কায়ান ধীরে ধীরে তার স্টাডি টেবিলের দিকে এগোতে লাগলো, পকেটে হাত ঢুকিয়ে কোনো দিকে না তাকিয়ে বলে উঠল, এক ভাইরাস আমার বেবিকে স্পর্শ করেছে। তুই নিজে শাওয়ার না নিলে আমি তোকে ভাইরাস মুক্ত করতাম, আর কি করে ভাইরাস মুক্ত করতাম তুই ভালো করে জানিস। হৃদয় মুখ ঘুরিয়ে নিল। সে আর এই দৃষ্টি সহ্য করতে পারছিল না। দ্রুত পা বাড়িয়ে কাবার্ডের দিকে গেল, ব্যাগটা তুলে নিয়ে ফিরে এলো। মাথা নিচু করে নিজেকে সামলে ব্যাগ খুলতে যাবে, ঠিক তখনই বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে কায়ান ব্যাগটা ছিনিয়ে নিল। ডোন্ট টাচ ইট। এই বলে ব্যাগটা হাতে নিয়েই বাইরের রুফটপের দিকে পা বাড়ালো। হৃদয় হতবাক হয়ে গেল, এক সেকেন্ডের জন্য বুঝতে পারলো না কি হচ্ছে। তারপর তাড়াতাড়ি তার পেছন পেছন ছুটল, অস্বস্তি আর উৎকণ্ঠায় ভরা কণ্ঠে বলে উঠল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন? কিন্তু কায়ান কোনো জবাব দিল না। আধা রুফটপের পাশে দাঁড়িয়ে মুহূর্তেই ব্যাগটা শূন্যে ছুড়ে দিল। হৃদয় বিস্ময়ে চিৎকার করে বলে উঠল। এটা এটা কি করলেন? এক মুহূর্তেই সবকিছু বদলে গেল। কথাটা শোনার সঙ্গে সঙ্গে কায়ান যেন নিজেকে ধরে রাখতে পারল না। এক ঝটকায় হৃদয়কে নিজের দিকে টেনে ঘুরিয়ে দিল। তার পিঠ ঠেসে গেল রুফটপের কাচের বাউন্ডারিতে। এত দ্রুত সবটা ঘটল যে হৃদয় বুঝে ওঠার আগেই তার শরীর ধনুকের মতো বাঁকা হয়ে গেল। তার উপরের অংশটা ঝুড়ে রইল শূন্যে। চোখ নামালেই নিচে অগাধ গভীরতা, মাথা ঘুরে যাওয়ার মতো উচ্চতা। ভয়ে হৃদয়ার পুরো শরীর কেঁপে উঠল, কিন্তু কায়ান একটুও নড়ল না, বরং ঠোঁটের কোণে এক বাঁকা অদ্ভুত হাসি নিয়ে আরো ঝুঁকে এলো হৃদয়ার উপর। কায়ানের এক হাত শক্তভাবে জড়িয়ে ধরে আছে হৃদয়ার কোমর, আছে এক অদ্ভুত অধিকার নিয়ে, আর অন্য হাতে কাচের বাউন্ডারিতে এমনভাবে চেপে ধরা যেন সে নিজের ভেতরের আগুনটাকে দমিয়ে রাখছে। সে ঠান্ডা চাপা কণ্ঠে বলে উঠল, ইচ্ছে করছে এভাবে বাস্টার্ডকে ছুঁড়ে মারতে। সে কি ভুলে গেছে আমি কে? ওর সাহস হয় কি করে আমার বিবির হাত ধরার? ওর সাহস হয় কি করে আমার বেবিকে গিফট দেওয়ার? ওই বাস্টার্ডকে জানে মেরে ফেলবো নেক্সট টাইম যদি আশেপাশেও দেখি। প্রতিটি শব্দে যেন বিষ ঝরছে। অধিকার, হিংসা, এক অদ্ভুত উন্মত্ততা মিশে গেছে তার কণ্ঠে। হৃদয়া চোখ বন্ধ করেই ভারী নিঃশ্বাস ফেলল। তার শরীর এখনো কাঁপছে, গলাটা শুকিয়ে গেছে, তবুও নিজেকে সামলে কষ্ট করে বলল, পাগল হয়ে গেছেন? আপনি শুধু গিফটটা ফেলে দিতেন, ব্যাগটা কেন ফেললেন? ওর মধ্যে আমার নোটস, আমার পয়সা ছিল, আমার আমার ভার্সিটির আইডি ছিল। কায়ান বাঁকা হাসি দিয়ে আবার বলে উঠল, আমার বেবিকে ভুলে যাচ্ছে তার হাজব্যান্ড একজন ট্রিলিয়নিয়ার? আমার ইশকে ভুলে যাচ্ছে তার হাজব্যান্ড তার বেবির ভার্সিটির ফাউন্ডার? আমার মিসেস আর্সেলানকে ভুলে যাচ্ছে তার মিস্টার আর্সেলানের পাওয়ার? হৃদয়ের কানে এখন কিছুই যাচ্ছে না। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, প্লিজ, আমার ভয় করছে, আমাকে ওঠান। সে ভয় পাচ্ছে, কিন্তু এটাও জানে এই মানুষটা থাকলে সে পড়বে না। ঠিক তখনই ঠান্ডা বাতাসে হৃদয়ার পেটের কাছ থেকে শাড়ির আঁচল একটু সরে গেল। মুহূর্তে কায়ানের চোখ চলে গেল সেদিকে। সে চোখ সরাতে চাইল, নিজেকে থামাতে চাইল, কিন্তু পারল না। সে জানে নিজেকে সামলানো দরকার, কিন্তু সেই অদ্ভুত আকর্ষণ, সেই টান যেন তাকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে আরো কাছে, আরো গভীরে। শেষ পর্যন্ত আর নিজেকে থামাতে পারল না সে। মাথাটা একটু নিচু করলো আর হৃদয়ার উন্মুক্ত উদরে নিজের ঠোঁট স্পর্শ করে দিল। সময় যেন এক মুহূর্তে থেমে গেল।
একের পর এক উষ্ণ স্পর্শ তার উদরে মিশে যাচ্ছে। ঠিক তখনই এক তীক্ষ্ণ শব্দ সেই মুহূর্তটাকে ছিঁড়ে দিল। কানের ফোন বেজে উঠল। শব্দটা যেন সরাসরি আঘাত করলো তার মস্তিষ্কে। সে হঠাৎ করে বাস্তবে ফিরে এলো। এক ঝটকায় নিজেকে সামলে নিয়ে হৃদয়াকে স্বাভাবিক ভঙ্গিতে তুলে দাঁড় করালো। তবুও তার চোখে এখনো ঘোর লেগে আছে। এক ঘোর লাগা কণ্ঠে সে হৃদয়ার দিকে তাকিয়ে বলল, 1 মিনিট বেবি। এই বলে পকেট থেকে ফোন বের করে নাম্বার দেখতেই দেখলো ক্রিশ্চিয়ানের নাম্বার। কান হৃদয়কে ছেড়ে দিল। ফোন রিসিভ করে হৃদয় থেকে একটু দূরে রুফটপের কোনায় চলে গেল। যা দেখে হৃদয় ভাবতে লাগলো, এক মুহূর্ত আগেও যে মানুষটা তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছিল, ঠিক সেই মানুষটাই এখন থেকে ছেড়ে দিল। হৃদয়ের চেহারা বদলে গেল। আবারও সে ফোন আসার পর কান দূরে চলে গেল। কে এমন কল করে তাকে? হৃদয় কোনো কথা বলল না, একভাবে গায়নের পেছনের দিকে তাকিয়ে রইল। কিছু মুহূর্ত পর হৃদয়া কাছে এসে কান বলে উঠল, সরি, আমাকে বেরোতে হবে। কোথায় যাবেন? ইটস ইম্পর্ট্যান্ট। হৃদয় কোনো কথা বলল না, চুপচাপ গিয়ে বিছানায় বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর কায়ান রেডি হয়ে বেরিয়ে গেল। হৃদয়া কোনো কথা বলল না, না তো তার দিকে তাকালো। কায়ান পেন্ট হাউস থেকে বেরোতেই হৃদয়া নিজের শাড়িটা একটু ঠিক করে তার বেডসাইড টেবিলের থেকে ফোনটা নিয়ে বেরিয়ে গেল। হৃদয়া লিফট থেকে নিচে নামতেই দেখলো কায়ানের কালো রঙের রেঞ্জ রোভারটা বেরিয়ে গেছে। হৃদয়া বেরোতে যাবে তখন গেটে থাকা দুজন গার্ড জিজ্ঞেস করে উঠল, ম্যাম কোথাও যাচ্ছেন? হৃদয়া চোখ মুখ কুঁচকে গেল, কৌশল খাটিয়ে বলল, আমি কি আপনার বিগ বসকে জানাবো আপনারা আমায় আটকে রাখছেন? গার্ড দুজন কায়ানের কথা শুনতেই থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল। কিন্তু ম্যাম। হৃদয়া নিজের হাতের ফোনটা নিয়ে একটু নাটক করে বলে উঠল। ওকে দাঁড়ান, আমি আপনার। গার্ড দুজন থতমত খেয়ে বলল। ওকে ওকে ম্যাম, আপনি যান, কিন্তু গাড়ি? সেই মুহূর্তে নীলের পুরনো গাড়িটা গেটের সামনে এসে দাঁড়ালো। আর গাড়িটা দেখতেই হৃদয়ার মাথায় এক ভয়ঙ্কর কাণ্ড এসে ভিড় করলো। তার এখন একটাই উদ্দেশ্য, কায়ানের পিছু নেওয়া। তাই কিছুক্ষণ আগে সবকিছু ভুলে গাড়ির দিকে তাকিয়ে বলে উঠল, আমার কাজিনের গাড়িতে করে যাব আমার নানাইকে দেখতে। গার্ডদের কাছে আগে ইনফরমেশন ছিল নীল আসলে যেন তাকে এন্ট্রি দেয়, কারণ ঘন্টাখানেক আগেই কায়ান নীলকে আসতে বলেছিল। তাই তাদের আর কোনো সন্দেহ রইল না। তারা হৃদয়াকে বাইরে যেতে দিল। হৃদয়া বাইরে যেতেই নীলের গাড়ির সামনে এসে দাঁড়ালো। নীল হতভম্ব হয়ে গাড়ির উইন্ডো নামিয়ে বলে উঠল, কে রে দিদি, এরকম ভাবে সামনে এসে কেন দাঁড়ালি? হৃদয়া তাড়াতাড়ি সেদিকে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, নীল ভাই আমাকে এক্ষুনি একটু এক জায়গায় নিয়ে যাবে। নীল বিস্ময়ে বলে উঠল, কিন্তু কোথায় যাবি? আমি তো তোর হাজবেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু হৃদয়া অত কথা না বাড়িয়ে ঘুরে এসে প্রাইভেট সিটের দরজা খুলে গাড়িতে বসে পড়ল। গাড়িতে বসতে বসতে বলে উঠল, আমার হাজবেন্ডের কাছেই যাচ্ছি, আর কোনো কথা বাড়াবে না প্লিজ। গাড়ি চলতে চলতেই নীল একবার রাস্তায় একবার হৃদয়ার মুখের দিকে তাকালো। তার চোখে স্পষ্ট বিস্ময়। অবশেষে নিজেকে থামাতে না পেরে কৌতূহল মেশানো কণ্ঠে বলে উঠল, রিদি, বলবে কি তুই এরকম তোর হাজবেন্ডকে ফলো করছিস কেন? হৃদয়ার কানে শব্দ পৌঁছলেও তা তার ভেতরে ঢুকতে পারল না। তার সমস্ত সত্তা, সমস্ত মনোযোগ এক দৃষ্টিতে আটকে আছে সামনের গাড়ির ভিড়ে। ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কায়ানের সেই কালো রঙের রেঞ্জ রোভারে। যেন সেই গাড়ি এখন তার পৃথিবীর কেন্দ্রবিন্দু। তার মনের ভেতর একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আজ সে দেখবেই কায়ান কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কার কাছে যাচ্ছে। হঠাৎ করেই তার বুকটা মোচড় দিয়ে উঠল। যদি যদি কায়ান সত্যি কোনো মেয়ের কাছে যায়, এই একটাই চিন্তাই যেন তার ভেতরটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। নীল কিছুক্ষণ হৃদয়ের দিকে তাকিয়ে রইল। তার চেহারার অস্বাভাবিক গম্ভীরতা, চোখের সেই দৃষ্টি তাকে আরো কৌতূহলী করে তুলছিল। অবশেষে সে আবারও প্রশ্ন করল, কি হলো, বলছিস না কেন? কিছু বলবি কি? প্রশ্নটা এবার যেন একটু জোরেই এসে আঘাত করলো হৃদয়ের ভেতর। হ্যাঁ 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 আমি নিজেও জানি না ঠিক, শুধু এটুকু জানি আমার আমার ওনাকে পিছু করতে হবে। কিন্তু তারা কেউ খেয়াল করলো না তাদের এই যাত্রা শুধুমাত্র তাদের নয়। কিছুটা দূরে একই গতিতে একই ছন্দে একটা কালো রঙের এসইউ গাড়িও তাদের অনুসরণ করছে। এসইউভির ভেতরে বসে থাকা দুজন বিদেশি লোকের মধ্যে একজনের কানে ফোন, তার চোখ সামনে নীলের গাড়ির দিকে।
সে নিচু স্বরে স্পষ্ট ভঙ্গিতে বলল, ম্যাম, মনে হচ্ছে কায়ান্ডেমির আর্সলানের ওয়াইফ তাকেই ফলো করছে। আমাদেরকে এই মুহূর্তে কোনো স্টেপ নেওয়া ঠিক হবে। এরপর এক মুহূর্ত নীরবতা। তারপর ওপাশ থেকে ভেসে এলো এক মহিলা কণ্ঠ। সরি ম্যাম, আমরা আপনার সাথে আপনার কথা মতো করছি। আর ট্রাকও কিছুক্ষণের মধ্যে এই ওয়েতে চলে আসবে। কল কেটে গেল। এসইউভির ভেতর এক মুহূর্তে ভারী নীরবতা নেমে এলো, আর ড্রাইভিং করা ব্যক্তির হাত স্টিয়ারিংয়ে আরো শক্ত হয়ে উঠল। কালো এসইউভি গাড়িটা গতিতে চলছিল। ঠিক সেই মুহূর্তে তাদের পাশ কাটিয়ে গতিবেগ কমিয়ে সামনে চলতে থাকলো এমিরের বাইকটা। প্রথমে একবার পাশে, তারপর সামনে, আবার হঠাৎ করে বাইক স্লো হয়ে এসে গাড়ির একেবারে গা ঘেঁষে চলতে লাগলো। বাইকের ইঞ্জিনের গর্জন আর অদ্ভুত খেলায় এসইউভির ড্রাইভার পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলল। স্টিয়ারিং কাঁপছে, গাড়ির গতি কখনো বাড়ছে কখনো কমছে। গাড়িতে বসে থাকা দুজনের মুখেই বিরক্তি আর অস্থিরতার ছাপ স্পষ্ট হয়ে উঠল। শেষমেশ প্যাসেঞ্জার সিটে বসা লোকটা আর সহ্য করতে পারল না। হঠাৎ করেই কাঁচ নামিয়ে রাগে ফেটে পড়া কণ্ঠে চিৎকার করে উঠল। এমির এক হাত দিয়ে হেলমেটের কাঁচ সরিয়ে হাত নাড়িয়ে দুষ্টু ভঙ্গিতে বলে উঠল, হাই বেবি। লোকটা হতভম্ব হয়ে গেল। হেলমেটের কারণে এমিরের মুখ দেখা যাচ্ছে না। লোকটা দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই এমির বাইক চালাতে চালাতে নিজের কোমর থেকে বন্দুকটা বের করে সময় নষ্ট না করেই লোকটার কপাল বরাবর তাক করে ট্রিগার টানতেই এমির বিদ্রুপ হাসিতে চিৎকার করে বলে উঠল, বুম বাই বাই বেবি। তোমার রাস্তা পুরো ক্লিয়ার নরকে যাওয়ার জন্য। টাটা বেবি, এনজয় ইউর হেলথ। শব্দটা যেন পুরো রাস্তায় প্রতিধ্বনিত হলো। লোকটার কপাল বেয়ে ধীরে ধীরে নেমে এলো রক্তের ধারা। চোখ উল্টে গেল, শরীর নিস্তেজ হয়ে সিটে হেলে পড়ল। সবকিছু এক নিমেষে শেষ। ড্রাইভিং সিটে বসা মানুষটা মুহূর্তেই জমে গেল ভয়ে। হাত কাঁপছে, তার শ্বাস এলোমেলো। তবুও মরিয়া হয়ে পাশের সিট থেকে নিজের বন্দুক তুলতে গেল, কিন্তু আবারও সেই ক্ষীণ তীক্ষ্ণ শব্দ। দ্বিতীয় গুলিটা লক্ষ্য ভেদ করতেই লোকটা চিৎকার করে উঠল। তার বাহু থেকে রক্ত ছিটকে বেরিয়ে এলো। ব্যথায় স্টিয়ারিং ছেড়ে দিতে দিতে কোনো মতে গাড়িটাকে পাশে নিয়ে থামিয়ে দিল। এমির শুধু বাঁকা হাসল, তারপর ঠান্ডা মাথায় এসইউভির টায়ারের দিকে ঘুরে আর একটা গুলি ছুড়ে দিল। টায়ার ফেটে যাওয়ার কর্কশ শব্দে এসইউভিটা একদম নিস্তেজ হয়ে পড়ল। সবকিছু শেষ করে এমির আবারও গতি বাড়িয়ে দিল। বাইকটা ঝড়ের মতো সামনে ছুটে গেল, আলো আধারি কেটে। ঠিক সেই সময় আইদিন আর নিকোলাইয়ের মার্সিডিজ গাড়ি দুটো সেই কালো এসইউভিকে অতিক্রম করে এগিয়ে গেল। আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওই কালো গাড়ির পেছনে এসে দাঁড়ালো বডিগার্ডদের সাদা এসইউভি। গাড়ির দরজা খুলে নেমে আসা ছায়াগুলো ঠান্ডা চোখে ঘিরে ফেলল সেই থেমে যাওয়া কালো গাড়িটাকে। কায়ানের গাড়ি নিরবিচ্ছিন্ন গতিতে ছুটে চলেছে ভেজা শহরের রাস্তায়। তখন ক্রিশ্চিয়ান তাকে ফোন করে জানিয়েছিল মার্সেলোর পাঠানো একজন চামচা ডাক্তার সেজে এসে এলিফকে একটা টেস্ট করানোর নাম করে কিডন্যাপ করতে চেয়েছিল, কিন্তু ক্রিশ্চিয়ানের সন্দেহ হয় মার্সেলোর এই ষড়যন্ত্র সম্পূর্ণ হয়নি। আর এলিফ সেই থেকে ভয়ে কান্নাকাটি করছে, সে কায়ানকে দেখতে চাইছে। এসব ভাবতে ভাবতেই কায়ান গাড়ির মধ্যেই ফোনটা চার্জে বসিয়ে দিল। কিন্তু তার অজান্তেই ঠিক সেই মুহূর্তে আর একটা গল্প একই রাস্তায় এগিয়ে চলেছে তারই পেছনে, তারই ছায়া ধরে। সে জানেও না তার পেছনে তার বউ একই পথ ধরেছে। ওদিকে রিদিয়াও জানে না যে সে নীলের গাড়িতে কায়ানের চিন্তা নিয়ে বসে আছে, কিন্তু তাদের গাড়ির পিছনে এক বড় সড় ঝড় বয়ে যাচ্ছে, তার কোনো আভাসও নেই। হাসপাতালের সামনে ব্রেক কষে থামলো কায়ানের গাড়ি। কিছুটা দূরে নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকা নীলের পুরনো গাড়ির ভেতরে বসে হৃদয়ের বুকের ভেতর তখন অস্থিরতা ঢেউ তুলছে। উনি এই এত দূরের এক হসপিটালে কেন এসছে? নীল গাড়িটা আস্তে করে থামাতেই হৃদয় আর এক মুহূর্ত দেরি করল না। কোনো কথা না বলে, কোনো কিছু না ভেবে দরজা খুলে এক ঝটকায় নেমে গেল। নীল গাড়ি পার্ক করতে করতে উৎকণ্ঠিত গলায় বলে উঠল, রীতি, দাঁড়া, এরকম করিস না।
কিন্তু সেই ডাক রিদিয়ার কানে পৌঁছলো না, বা হয়তো পৌঁছলেও সে থামার মতো অবস্থায় নেই। তার পুরো মন, পুরো দৃষ্টি এখন শুধু এক জায়গায়, কায়ান। ঠিক তখনই নীলের পাশে এসে দাঁড়ালো একটা বাইক। নীল অবাক হয়ে মাথা ঘুরিয়ে তাকাতেই তার চোখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। কালো হেলমেটের আড়াল থেকে এমির বেরিয়ে এলো। নীলের মাথায় কিছুই ঢুকছে না কি হচ্ছে। কায়ান জিরো পায়ে এগিয়ে যাচ্ছে এলিফের রুমের দিকে, আর ঠিক তার পেছনেই কিছুটা দূরত্ব বজায় রেখে নিঃশব্দে সেই একই ছন্দে পা ফেলছে রিদিয়া। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, বুকের ভেতর ধুকপুকানি বাড়ছে প্রতি মুহূর্তে। সে যেন নিজেই বুঝতে পারছে না ঠিক কি কারণে লুকিয়ে সে অনুসরণ করছে কায়ানকে, কেন থামতে পারছে না। শুধু এক অদৃশ্য টান তাকে ঠেলে নিয়ে যাচ্ছে সামনে। হঠাৎই কায়ানের পা থেমে গেল। দুহাত পকেটে গুজে সে ধীরে ধীরে পেছনে তাকালো। তার চোখে সন্দেহের ঝলক, যেন কারো উপস্থিতি সে টের পেয়েছে। হৃদয়ের বুক কেঁপে উঠল। মুহূর্তেই পাশের দেয়ালের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল সে। কায়ান কিছুক্ষণ এদিক ওদিক তাকালো, কিছুই নেই। শেষমেশ সে আবারও সামনে ঘুরে হাঁটা ধরল। রিদিয়া ধীরে ধীরে আড়াল থেকে বেরালো। কায়ান এলিফের রুমের সামনে এসে দাঁড়ালো। কাচের জানলার ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই তার চোখের দৃষ্টি বদলে গেল। ভেতরে এলিফ বিছানায় বসে কাঁদছে, তার শরীর কাঁপছে, চোখে ভয়ে জমাট বেঁধে আছে। পাশে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ান তাকে সামলানোর চেষ্টা করছে। কায়ান আর এক মুহূর্ত দেরি করল না, কাচের দরজা ছেড়ে ভেতরে ঢুকে পড়ল। এলিফ করুণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে পড়ল। সে ধীরে ধীরে এগিয়ে গেল এলিফের দিকে। কায়ানকে দেখতেই ক্রিশ্চিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আর চুপচাপ পাশে সরে দাঁড়ালো। এলিফের চোখে পানি ভরে উঠল। কায়ানকে দেখে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ব্রাদার, ওই লোকটা আমায় আবার নরকে নিয়ে যেতে এসেছিল। কায়ান একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। খুব ধীরে সে হাত বাড়িয়ে এলিফের মাথায় হাত রাখল, আঙুলগুলো আলতো করে চুলে বুলিয়ে দিতে লাগলো। নিচু কণ্ঠে বলে উঠল, আমি থাকতে তোমাকে আর কেউ ওই নরকে টেনে নিতে পারবে না বোন। অন্যদিকে দ্রুত পায়ে এগিয়ে আসছিল রিদিয়া। এই সময় রুম থেকে বেরিয়ে আসতে ক্রিশ্চিয়ানের চোখ পড়ল তার উপর। প্রথমে সে যেন বিশ্বাসই করতে পারল না, চোখ কুচকে আবারও তাকালো, কিন্তু পরের মুহূর্তেই তার বুকের ভেতর থক করে উঠল। এই আগুন ভরা হৃদয়ের দৃষ্টি, এ তীব্র উপস্থিতি দেখতেই হাত পা ঠান্ডা হয়ে আসলো ক্রিশ্চিয়ানের। রিদিয়া তার পাশ কাটিয়ে যাওয়ার সময় এক রুদ্র দৃষ্টি ছুড়ে দিল, যেন এই চাহনিতে সব চারপাশের সবকিছু ছারখার হয়ে যেতে পারে। সে দৃষ্টির তীব্রতায় ক্রিশ্চিয়ান অনিচ্ছা সত্ত্বেও কেঁপে উঠল। তাড়াহুড়ো করে সামনে গিয়ে পথ আটকা রয়েছে। গলায় স্পষ্ট কম্পন নিয়ে বলে উঠল, ম্যাডাম আপনি এখানে? ওয়েট ম্যাডাম, ওয়েট প্লিজ। সামনে থেকে সরে যাও এই মুহূর্তে। ম্যাডাম প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি এখানে স্যার জানলে বাজে সিচুয়েশন ক্রিয়েট হবে। কি এমন লুকাচ্ছে তোমার স্যার যে আমি জানলে সমস্যা হবে? এই প্রশ্নের উত্তর নেই ক্রিশ্চিয়ানের কাছে। রিদিয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না, তাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল কাচের দরজার সামনে। কিন্তু ঠিক দরজার সামনে দাঁড়াতেই তার বুকটা যেন হঠাৎ থেমে গেল। ভেতরের দৃশ্য, কায়ান, তার স্বামী, একজন অপরিচিত রমণীর মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছে, আর সেই মেয়ে হসপিটালের বেডে বসে মুখ গুজে আছে কায়ানের শার্টে। মুহূর্তেই হৃদয়ের ভেতরের সবকিছু ভেঙে পড়ল। গত কদিনের নতুন করে নিঃশব্দে গড়ে ওঠা প্রতিটি বিশ্বাস, প্রতিটি অনুভূতি, প্রতিটি আশা, সবকিছু যেন একসাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার চোখের সামনে। চোখের কোণে জমে থাকা জল আর ধরে রাখা গেলটা নিঃশব্দে গড়িয়ে পড়ল। সে বুঝে উঠতে পারছে না কোনটা বেশি কষ্ট দিচ্ছে, এই দৃশ্যটা নাকি নিজের বিশ্বাস। ধৈর্যের শেষ বাঁকটুকুও ভেঙে গেল তার। শব্দ করে কাচের দরজা খুলে ভেতরে প্রবেশ করল রিদিয়া। সেই শব্দে মুহূর্তে থেমে গেল সবকিছু। কায়ান আর এলিফ দুজনেই চমকে তাকালো দরজার দিকে। পেছন পেছন ক্রিশ্চিয়ানও ভেতরে ঢুকল। কায়ানের দৃষ্টি বিস্ময়ে ভরে উঠল। অপ্রস্তুতভাবে এক মুহূর্ত দেরি না করে সে এলিফের থেকে নিজেকে সরিয়ে নিল। তড়িঘড়ি করে পা বাড়ালো রিদিয়ার দিকে।
তার সামনে দাঁড়িয়ে তার দুই কাঁধ শক্ত করে ধরে উদ্বিগ্ন কাপা কণ্ঠে বলল, বেবি, তুমি এখানে? গার্ড কোথায়? তুমি এখানে কি করে আসলে? কায়নের প্রশ্নের কোনো জবাব দিল না রিদিয়া, কিন্তু রিদিয়ার দৃষ্টি এলিফের দিকে। কিছুক্ষণ ভালো করে তাকাতেই তারা চিনতে বাকি রইল না। এই মেয়েকে তো মার্সেলো দেখিয়েছিল, এলিফ, যার সঙ্গে কায়নের এক লুকোনো সম্পর্ক ছিল। কায়নের সঙ্গে এই মেয়ের কিছু পিকচারও মার্সেলো রিদিয়াকে দেখিয়েছিল। এই মেয়েই তো কায়নের জন্য সুইসাইড করতে গিয়ে হসপিটালে এডমিট ছিল, যাকে কায়ন দেখতে যেত। মার্সেলো তো বলেছিল এলিফের জীবন কায়ন নষ্ট করে দিয়েছে, তবে এত ঘনিষ্ঠভাবে এখনো কিভাবে জড়িয়ে ধরে? তার মানে এদের মধ্যে এখনো সেই লুকোনো সম্পর্কগুলো রয়ে গেছে। তার মানে কি এখনো সব শেষ হয়নি? হৃদয়ের মাথায় যেন হাজারটা প্রশ্ন একসাথে আঘাত করল। চোখ ঝাপসা হয়ে এলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মাটিটা সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। সে আর নিতে পারছে না এইসব। তার এই পরিবর্তন কায়নের চোখ এড়ালো না। কায়ন এইসব কিছু লক্ষ্য করছে। মুখের মধ্যে অজানা এক ঝড় বইছে কায়নের। সেই মুহূর্তে নিজের শরীর থেকে কাপা হাতে এক ঝটকায় কায়নের হাত সরিয়ে দিল, যেন সেই স্পর্শটা এখন তার আর সহ্য হচ্ছে না। এই নিস্তব্ধতাকে চিরে রক্তিম দৃষ্টি এলিফের দিকে ছুঁড়ে কাঁপতে থাকা ঠোঁটে রিদিয়া বলে উঠল, এলিফ। কায়ন আর ক্রিশ্চিয়ান চমকে উঠল, এমনকি এলিফও। হৃদিয়ার মুখে এলিফ নামটা শুনে। কায়ন আর ক্রিশ্চিয়ানই এই মেয়ের নাম আজ জেনেছে, তবে রিদিয়া জানল কি করে? সেই মুহূর্তে রুমে এসে পৌঁছল এমির আর নীল। কায়ন কৌতূহল নিয়ে রিদিয়ার সামনে গিয়ে আবারও রিদিয়ার কাঁধ ধরে বলে উঠল, বেবি, তুমি ওকে চেনো? এই প্রশ্নই যেন শেষ ধাক্কা হয়ে এলো। রিদিয়া সহ্য করতে পারল না এই সব কিছু। কায়নের কথাগুলো যেন কানে বাজছে, সব শব্দ যেন দূরে সরে যাচ্ছে। রিদিয়ার শরীর কাঁপছে, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, ভারসাম্য হারিয়ে ফেলছে সে। আর পরের মুহূর্তেই কোনো প্রতিরোধ ছাড়াই তার মাথাটা নিঃশব্দে হেলে পড়ল কায়নের বুকের উপর। কায়ন যেন এক ঝটকায় সবকিছু হারানোর ভয় পেয়ে গেল। বাস্তবতা ভুলে, সব বাধা ভুলে মুহূর্তেই দুহাতে জড়িয়ে ধরল নিজের সঙ্গে শক্ত করে। সেই দৃশ্য চোখে পড়তেই নীলা নিজেকে সামলাতে পারল না। আতঙ্কে চিৎকার করে সামনে এগিয়ে এলো, রিদি। কিন্তু ঠিক তখনই কায়নের চোখ উঠল। তার দিকে ভয়ঙ্কর আগুনে ভরা সতর্ক এক দৃষ্টি। সে দৃষ্টিতে এমন এক কঠোর নিষেধ ছিল যা নীলের পা দুটোকে মাঝপথেই থামিয়ে দিল। কায়ন পাগলের মতো অসহায়ভাবে হৃদিয়াকে আঁকড়ে ধরে আছে, তার হাত কাঁপছে। ভাঙা কণ্ঠে সে বিড়বিড় করে বলে উঠল, বেবি, বেবি, ইশক, চোখ খোলো। কল দ্য ডক্টর রাইট নাও। তার সেই গর্জনে পুরো ঘর কেঁপে উঠল। এক মুহূর্ত দেরি না করে ক্রিশ্চিয়ান আর এমির দৌড়ে বেরিয়ে গেল। কেবিনে নিথর হয়ে শুয়ে আছে রিদিয়া, হাতে ক্যানোলা চলছে, আর পাশে বসে আছে কায়ান, ভেঙে পড়া এক মানুষ। হৃদয়ের এক হাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বসে আছে সে। ডাক্তার বলে গেছে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করেই হৃদয়ের আঙুল হালকা নড়ল, চোখের পাতা কাঁপল। ব্রুকুচকে ধীরে ধীরে চোখ খুলতে চেষ্টা করল সে। মাথাটা ভারী লাগছে। এই সামান্য নড়াচড়াতেই কায়ন হকচকিয়ে উঠল, তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। তার হাতটা আরো শক্ত করে ধরে কাপা কণ্ঠে ডেকে উঠল, বেবি। হৃদয় ধীরে ধীরে উঠে বসল। চারদিকে তাকাতেই অবাক হলো, আর পাশে কায়নকে দেখা মাত্রই সে ঘন্টাখানেক আগের সব দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। তার চোখ দুটো ছলছল করে উঠল। হৃদয়ের ভয়ঙ্কর যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে কায়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে কায়নকে দূরে ঠেলে দিল। কায়ন প্রস্তুত ছিল না। তার পিঠ ঠেকে গেল দেয়ালে, বিস্ময়ে তাকিয়ে রইল সে। পরের মুহূর্তেই রিদিয়া এক ঝটকায় নিজের হাতের ক্যানোলা টেনে খুলে ফেলল। টপটপ করে রক্ত পড়তে শুরু করলো। প্রতিটি ফোঁটা যেন কায়নের বুকের ভিতরে গিয়ে আঘাত করছে। তার দৃষ্টি স্থির হয়ে গেল সে রক্তবিন্দুর দিকে। হৃদয় বেড থেকে নেমে পড়ল। তার পা দুটো কাঁপছে, কিন্তু সে থামল না। এমির এগিয়ে এসে বিস্মিত কণ্ঠে বলল,
সিস্টার ইন ল, ইউ নিড টু রেস্ট। হৃদয়া চোখের পানি ঝরাতে ঝরাতে ভাঙা কণ্ঠে এমিরের দিকে তাকিয়ে বলে উঠল, ওই ডাকে আমাকে আর ডাকবে না জিজু। কায়ন আর সহ্য করতে পারল না। তড়িঘড়ি করে এগিয়ে এসে হৃদের হাত টেনে দেয়ালের সঙ্গে চেপে ধরল। বেডসাইড টেবিল থেকে তুলো নিয়ে তার রক্ত ঝরতে থাকা জায়গায় চেপে ধরল। রক্ত বন্ধ করার চেষ্টা করছে। রু, পাগল হয়ে গেছো? এরকম কেন করছো? গার্ড ছেড়ে কেন এসছো? কার কাছ থেকে পারমিশন নিয়েছো? হৃদয়া কায়নকে ছাড়াতে ছাড়াতে কাতর কণ্ঠে বলল, রুহ, মনে আছে আপনার? এই নাম মনে আছে? আপনার মুখে একবার এই নাম শোনার জন্য পাগল হয়ে উঠছিলাম, কিন্তু এখন বিষ লাগছে। শেষের কথাটা কায়নকে ধাক্কা দিল। হৃদয় আবারও বলে উঠল, আপনাকে কোনটা জ্বালা দিচ্ছে? আমি গার্ড ছাড়া এসেছি নাকি এখানে এসে সত্যিটা জেনে গেছি? কোনটা? চোখ থেকে পানি ঝরছে হৃদয়ার। ঠোঁটের কোণে ভেসে উঠেছে এক চাপা কষ্ট ভরা হাসি। সে হাসি নিয়েই কায়নের শার্টের কলার ধরে বলে উঠল, আমাকে কেন বিয়ে করেছেন? আপনার জীবনে তো ওই এলিফ নামের মেয়েটা ছিল, তবে আমায় কেন বিয়ে করলেন? আমার জীবনটা এভাবে কেন নষ্ট করলেন? আমার জীবন নরক করার জন্য এই পথ কেন বেছে নিলেন? মেরে দিতে পারতেন একেবারে। কান যেন স্তব্ধ হয়ে গেল। মাথায় কিছু ঢুকছে না। হৃদয় কি বলে যাচ্ছে? আর এই মেয়ে এলিফকে কি করে চিনল? মার্সেলোর কোনো নোংরা খেলা নয় তো? কথাটা মাথায় ঘুরতেই কান দাঁতে দাঁত চেপে বাড়ি নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, তুমি কি করে চিনলে এলিফকে? আপনাকে বলেছিলাম না, আপনি আমাকে হাজবেন্ডের হক না দেন, কিন্তু আপনি আমার হাজবেন্ড। যা ইচ্ছে তাই করুন, কিন্তু কোনো মেয়েকে আমি আপনার পাশে সহ্য করব না। কান কথা শোনা মাত্রই গভীর নিঃশ্বাস টেনে চোখ বুঝে বলে উঠল, তুমি ভুল ভাব। কিন্তু কায়ান বাক্য সম্পূর্ণ করতে পারল না। তার আগেই হৃদয় চিৎকার করে উঠল, একদম কথা বলবেন না। এতদিন বিশ্বাস অবিশ্বাসের মাঝে ছিলাম, কেন যেন ওই মার্সেলো আপনার আর আপনার এই এলিফের পিকচার দেখানোর পরেও মস্তিষ্ক বিশ্বাস করেছিল, কিন্তু মন মানত না। কিন্তু আজ তো মনকেও আপনি হার মানিয়ে দিলেন। পিকচার? কোন পিকচার? হৃদয়ার মুখে মার্সেলোর নাম বেরোতেই তার শরীর রাগের আগুনে জ্বলে উঠল। শরীর সব বেশি টান টান হয়ে উঠেছে। হৃদয় বাঁকা হাসি দিয়ে বলে উঠল, হ্যাঁ, পিকচার আপনার আর আপনার ওই এলিফের। হৃদয় কথা শেষ করতে পারল না। তার আগেই ফেটে পড়ল কায়ানের কণ্ঠ। বেবি। কায়ান ভয়ঙ্কর চিৎকার করে হৃদয়ার গালে চড় মারার জন্য হাত উঠালো। রাগে ক্ষোভে দহন জ্বালায় থরথর করে কাঁপতে থাকা সেই হাত সোজা এগিয়ে গেল হৃদয়ার দিকে। কিন্তু হাতটা বাতাসেই থেমে রইল, যেন দরজার বাঁধ ভেঙে পড়েছে। এক গভীর জ্বালা মেশানো নিঃশ্বাস ফেলে সে হাতটা মুঠো করে নামিয়ে নিল। হৃদয় স্থির হয়ে তাকিয়ে রইল তার দিকে। চোখে বিস্ময়, ঠোঁটে কষ্ট মেশানো তীক্ষ্ণতা নিয়ে বলে উঠল, কি হলো? থামলেন কেন? মারেন। মুখে অনেক কিছুই বলেছেন এতদিন, কিন্তু কখনো গায়ে হাত তোলেননি তো। আজ ওই মেয়ের জন্য এই কাজটাও পূরণ করে নিন। 16 কলা পূর্ণ হয়ে যাক মিস্টার আর্সলান। কানের আগে থরথর করে কাঁপছে। হৃদয় ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো আর ভারী কণ্ঠে বলে উঠল, আজ থেকে আমাকে যেন ওই পেন্ট হাউসে থাকার জন্য যেন জোর না করা হয়। ডিভোর্স পেপার যেন রেডি করা থাকে। এই বলেই বেরিয়ে যেতে লাগলো। ক্রিশ্চিয়ান বোঝানোর জন্য এগিয়ে এলো, কিন্তু কে শুনে কার কথা? এমিরও এগিয়ে এসে অস্থির কণ্ঠে বলে উঠল। তবে হৃদয়া কোনো দিকে তাকালো না। নীল এগিয়ে আসলো বোঝানোর জন্য, কিন্তু উল্টো হৃদয়া নীলের হাত টানতে টানতে বলে উঠল, আমাকে আমাদের বাসায় নিয়ে চলো নীল ভাই। এই দৃশ্য কায়নের ভেতরের শেষ বাঁধটুকু ভেঙে দিল। যে হাতটা কিছুক্ষণ আগেই হৃদয়ার গালে পড়ার জন্য উঠেছিল, সেই হাতটাই হঠাৎ শক্ত করে মুঠো হয়ে গেল। তারপর ধাম, দেয়ালে প্রথম আঘাত, একটার পর একটা আঘাত, যেন নিজের ভেতরের আগুনটাকে ভেঙে চুরমার করে ফেলতে চাইছে। কায়নের হাত থেকে রক্ত ঝরছে, সেই রক্তের দাগ ছড়িয়ে পড়েছে দেয়ালের গায়ে। ওদিকে এমির মরিয়া হয়ে হৃদয়াকে থামানোর চেষ্টা করছে, বারবার ডাকছে, কিন্তু হৃদয়া থামছে না। এদিকে ক্রিশ্চিয়ান ঝাঁপিয়ে পড়ছে কায়নকে আটকাতে।
কিন্তু কায়ান এখন আর সেই মানুষটা নেই যাকে থামানো যায়। এক পাগলামি মিশে গেছে তার চোখে। শেষ আঘাতটা করার পর সে থামলো, হাত মুঠো করে ধরে রাখলো। টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু সে যেন কিছুই টের পেল না। ধীরে, খুব ধীরে মাথা তুলল সে। তীক্ষ্ণ চোয়াল আর কঠিন হয়ে উঠল। রক্তিম দৃষ্টি নিয়ে ভারী পায়ে এগোতে লাগলো হৃদয়ের দিকে। ক্রিশ্চিয়ান জানে কায়ানকে থামানো সম্ভব না, তাই পেছন থেকেই চোখ বুঝে ক্রিশ্চিয়ান ভয়ে এক নিঃশ্বাসে বলে উঠল, স্যার, একটা ঘটনা ঘটে গেছে। আপনার ফোন সুইচ অফ ছিল, তাই আপনাকে জানাতে পারিনি। আইরিন স্যার, নিকো স্যার আর আমিও ফোন রিসিভ করতে পারিনি। এমনি স্যার, এর থেকে জানতে পেরেছি ম্যাডাম এখানে আসার সময় ম্যাডামের গাড়ি ফলো করা হচ্ছিল। হয়তো ম্যাডামের গাড়ি অ্যাক্সিডেন্ট করানোর প্ল্যান ছিল। নিকো স্যার, আইরিন স্যার, এমির স্যার না থাকলে হয়তো। কথাটা সম্পূর্ণ করতে পারল না। কায়ানের পা থেমে গেল মাঝপথে। শরীরের সমস্ত শক্তি, সমস্ত রাগ এক মুহূর্তে অন্যদিকে মোড় নিল। কায়ান ছুটে এসে রক্তমাখা হাতে ক্রিশ্চিয়ানের গলা চেপে দাঁতে দাঁত পিষে এক হিংস্র পশুর মতো দৃষ্টি ছুড়ে এক ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, ডোন্ট ফিনিশ দ্যাট ওয়ার্ড, ডোন্ট ফিনিশ ক্রেস্ট। জাস্ট খোঁজে বার করো কার কলিজা আমি ছিঁড়ে বার করবো। চোখের জল আর বৃষ্টির ফোঁটা একসাথে মিশে এমন এক অবস্থা যেখানে বোঝার উপায় নেই যে কোনটা চোখের জল আর কোনটা বৃষ্টি। নীল পেছন থেকে বলে উঠল, ঋতিক কথা শোন, আমি আছি তো। কথা সম্পূর্ণ করতে পারল না। হঠাৎ একটা শক্ত ধাক্কায় নীল ছিটকে সরে গেল। তার হাত থেকে ছিটকে বেরিয়ে এলো হৃদয়া। নীল সামনে তাকাতেই দেখল কায়ান, তার চোখে এসে আগুন। হৃদয়া রাগে দাঁতের দাঁত পিষে বলে উঠল, এখানে কেন এসেছেন? যান আপনার। বাক্য সম্পূর্ণ করতে পারল না, তার আগেই কায়ান হৃদয়ের হাত ধরে টেনে নিয়ে গেল দেয়ালের পাশে। তখন হৃদয়ার কায়ানের রক্ত ঝরানো হাত চোখে পড়লে বুক কেঁপে ওঠে। তার হাত থেকে রক্ত ঝরে যাচ্ছে, আর সেই রক্ত বৃষ্টির পানির সঙ্গে মিশে যাচ্ছে। সব রাগ, সব অভিমান এক সেকেন্ডের জন্য থেমে গেল। হৃদয় মুহূর্তেই কায়ানকে টেনে ঘুরিয়ে দিল। থমথমে গলায় বলে উঠল, আপনার হাতে রক্ত কেন? ভেতরে চলেন। কিন্তু কায়ান কোনো কথা শুনল না। এক ঝটকায় নিজের শার্ট খুলে স্যান্ডো পরা বুকের মধ্যে হৃদয়াকে কাছে টেনে নিল। হৃদয়া নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু কায়ান আরো জোরে আঁকড়ে ধরল। নিজের শার্ট দিয়ে হৃদয়ার হাতের তালু বৃষ্টির পানি সমেত ডলতে লাগলো। ভেতরের সব কথা বাদ দিয়ে হাতের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, গার্ড ছাড়া কেন বেরিয়েছিস? হৃদয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল, কেন? খুব অসুবিধা হয়ে গেল বুঝি? কিসের অসুবিধা? আপনি তো আমায় মানেন না। আমি সত্যি জেনে গেছি এতে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু কায়ানের কোনো ভ্রুক্ষেপ হলো না, শুধু পাগলের মতো হাত মুছেই যাচ্ছে, কারণ এই হাত নীলকে স্পর্শ করেছিল। সে আবার জিজ্ঞেস করে বলল, অ্যান্সার মি বেবি, গার্ড ছাড়া কেন বেরিয়েছিস? হৃদয়া কায়ানকে সরাতে চাইল। চোখ থেকে পানি ঝরাতে ঝরাতে রাগে চিৎকার করে ব্যথাতুর কণ্ঠে বলল, ভালো করেছি, ছাড়েন আমাকে। আপনি ছোবেন না, আমি আমার বাড়ি যাব। বৃষ্টির উন্মাদনার তালে দাঁড়িয়ে আছে দুজন মানুষ। দিশেহারা কান্নায় রত হৃদয়ার হাত ধরে নিজের সঙ্গে লাগিয়ে নিল কায়ান। সে পারছে না নিজেকে ঠিক রাখতে। দূরে বৃষ্টির মধ্যে দাঁড়ানো নীলের দিকে একবার তাকিয়ে আবারও হৃদয়ের দিকে তাকিয়ে বলে উঠল, আমায় চালাতে চাস? একবার চেষ্টা করে দেখ, তার আগে সবকিছু অ্যাশেসে পরিণত হবে। জানানোর জন্যই কিছুই নিজের আশেপাশে পাবি না মিসেস সার্চল্যান্ড। সবকিছু মানে সবকিছু, ইনক্লুডিং আমাকেও পাবি না। ভেবে জানিস, তোর চোখে নিজেকে অপরিচিত মনে হওয়াটাই সবচেয়ে বেশি সাফল্য আমার কাছে। তবুও বলতে ইচ্ছে হয়, এত কেন অপরিচিত আমি তোর কাছে? নিজে থেকেও কি পরিচিত হওয়া যায় না? ছাড়েন আমাকে। আমি আর পরিচিত হতে চাই না, কারণ আপনি একটা নির্দয় মানুষ যার ব্যাখ্যা আমার জানা নেই। সবসময় কেন তো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করিস? আমি পারবো না তোর ব্যাখ্যার সংজ্ঞা হতে। পারবেন না যখন বিয়ে কেন করেছেন? ভুল না করেও এরকম ভাবেও যে শাস্তি দেয়া যায় তা আপনার থেকে শেখা উচিত। কেন করলেন? কায়ান এক অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকে উপরালা
এরকম পরিস্থিতিতে কেন ঠেলে দিল? কেন সবকিছু স্বাভাবিক নয়? কেন তার ভালোবাসাকে আগলে রাখতে সে হিমশিম খেয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি তোকে জোর করে বিয়ে করেছি। কেন করেছি তার জবাব খুঁজতে আসিস না। উত্তরের শূন্যস্থান ছাড়া কিছুই পাবি না। শাস্তি পাচ্ছিস? পা, তবু আমার হয়ে শাস্তি উপভোগ কর। শুধু এটুকু মনে রাখবি, আমি তোকে ভীষণ ঘৃণা করি। তোর উপর আমার প্রথম দৃষ্টি ছিল ঘৃণার, আর এই ঘৃণার গভীরতা মাপতে চাস না, অতলে হারিয়ে যাবে। তবু এর কোনো শেষ খুঁজে পাবি না। কায়ানের এই ঘৃণা শব্দের মাঝে লুকিয়েছিল তার ভালোবাসার গভীরতা। সে চিৎকার করে বলতে চায়, ভালোবাসি রুহ, কিন্তু তার অক্ষমতা যে সে বলতে পারে না। তাই যতবার তার মুখ থেকে বেরোবে আমি তোকে ঘৃণা করি, ততবার সে চিৎকার করে বলছে। আমি তোকে আমার প্রতি নিঃশ্বাসে নিঃশর্তভাবে ভালোবাসি রো। হৃদয় কেন জানে না এই লোকটার ঘৃণা শব্দটাকে ঘৃণা হিসেবে নিতে পারে না। কোথাও যেন এই শব্দের ভেতরে লুকিয়ে থাকা অন্য একটা অনুভূতি তাকে কাঁপিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে এলো এক অচেনা মেয়েলি কণ্ঠ। বালডিজ, পেছন ঘুরে সেদিকে তাকাতেই হৃদয়ের রাগ আরো চড়াও হলো। কারণ সেদিকে তাকিয়ে বলে উঠল, এলিফ, বোন আমার, নিচের রুমে যাও। তোমার এইভাবে নিচে আসা ঠিক হয়নি। কায়নের মুখে বোন শব্দটা শুনতেই হৃদয়ের ভ্রু কুঁচকে গেল। এলিফের পাশে দাঁড়ানো ক্রিশ্চিয়ান আর এমির। ক্রিশ্চিয়ান ধরে আছে ছাতা, আর এমির ধরে আছে এলিফকে। এলিফের কথা জানার পর এমির যেন ঠিক করে তাকাতে পারছে না মেয়েটার দিকে। তাকালেই বুক কেঁপে উঠছে। ওকে নিয়ে উপরে যা এই মুহূর্তে। কিন্তু এলিফ শুনল না। হৃদয়ের দিকে পা বাড়ালো, বলে উঠল, সিস্টার ইন ল, তুমি ভুল ভাবছো। না ব্রাদার, আমি চাই না আমার জন্য বালডিজ আপনাকে ভুল বুঝুক। কায়ন এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তাকিয়ে রইল হৃদয়ের দিকে। হৃদয়েরও কায়নের দিকে তাকালো। তার মাথায় কিছু ঢুকছে না। কি শুনছে? একবার বোন, একবার ভাই, এসবের মানে কি? এলিফ কাঁপতে কাঁপতে হৃদয়ের সামনে দাঁড়িয়ে হৃদয়ের হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। হৃদয়ের কেমন যেন বুকটা কেঁপে উঠল মেয়েটার মুখের দিকে তাকাতেই। এরপর এলিফ কাতর কণ্ঠে বলে উঠল, আমি একজন কলঙ্কিত নারী। কেন আমার মতো এই কলঙ্কের সঙ্গে এই পবিত্র মানুষটাকে জড়াচ্ছ বালডিজ? এই মানুষটা আমার বড় ভাইয়ের মতো। ভাইয়ের মতো কি? আমার বড় ভাই উনি আমাকে ক্রিশ্চিয়ান সব বলেছেন, কিন্তু বিশ্বাস করো, আমার কোনো বড় ভাই নেই। আমার ছোটবেলা থেকে শুধু একটা চেহারাই আমার মনে আছে, আমার চেহারা। আর তারপর থেকে এক জানোয়ারের চেহারা, যে আমায় রোজ কলঙ্কিত। কথাগুলো বলতে বলতে এলিফের শ্বাস উঠে গেল। কারণ সেই ভয়ানক দিনগুলো মনে পড়লে তার চিৎকার করতে ইচ্ছে হয়। এই দিকে এমির আর কায়ান এগিয়ে এলো। কায়ান ক্রিশ্চিয়ানের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ক্রিস্টিয়ান, ওকে নিয়ে যাও। হৃদয় সহ্য করতে পারল না। তার চোখ থেকে পানি বেরিয়ে গেল। ছটফট করতে করতে বলে উঠল, তুমি প্লিজ শান্ত হও। এগুলো আমার কাছে জান্নাত মনে হচ্ছে বালডিজ, দয়া করে অনুভব করতে দাও। তোমার সব কথা শুনবো, কিন্তু এখানে না। তোমার রুমে চলো প্লিজ। এরপর সবাই মিলে আবারও ফিরে এলো এলিফের রুমে। এরপর পরিস্থিতি একটু সামনে যাওয়ার পর এলিফ একের পর এক যখন হৃদয়াকে ঘটনাগুলো বলতে লাগলো, হৃদয়ের চোখ থেকে পানি ঝরতে লাগলো। সবশেষে এলিফ যখন বলে উঠল, বালডিজ, আমার মতো কলঙ্কিতর জন্য তোমার মতো পবিত্র মানুষের চোখে জল মানায় না। হৃদয়া নিজেকে ধরে রাখতে পারল না। সে নির্বাক হয়ে তাকিয়ে রইল। নিজের উপরই ঘৃণা জন্মাতে লাগলো তার। হৃদয়া যেন বাক্য হারিয়ে ফেলেছে। কি বলবে সে? এলিফ আর কায়ানকে নিয়ে কি সব ভেবে এসেছে। ছি ছি, এই মেয়েটা আসলে কতটা ভেঙে যাওয়া, কতটা নির্যাতিত, আর সে কিনা আজ পর্যন্ত জানতো। ছি, নিজের হাতে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছে তার। আর নিজের স্বামীর সামনে মুখ দেখানোর সাহসটুকু যেন হারিয়ে ফেলেছে। কি করে দাঁড়াবে কায়ানের সামনে? এক অপরাধ বোধ চেপে বসেছে। সে এক দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় দৃষ্টিতে এলিফের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার এই বালডিজের একটা কথা রাখবে। যদি পারি নিজের জীবনটাও দিয়ে দেবো বালডিজ। তোমার জীবন ফুলের মতো পবিত্র, আর এই ফুলকে আমি কখনোই নষ্ট হতে দিব না। তাই আজ থেকে নিজেকে আর কখনো কলঙ্কিত বলবে না। হৃদয়া বসা থেকে দাঁড়িয়ে তাতে দাঁত পিষে এলিফের চোখ মুছতে মুছতে বলে উঠল,
আমাকে ক্ষমা করে দিও এলিফ, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর তোমার এই বালডিজ তোমাকে কথা দিচ্ছে, আমি নিজে ওই নরপিশাচকে নিজে হাতে শেষ করব, নরক যন্ত্রণা দিব।